আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে অন্তত 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেবার দাবি করেছে। ট্যাঙ্ক সহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের এক সপ্তাহের মাথায় এই দাবি করল তারা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু করার পর থেকে এটি রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় সেনাদের সবচেয়ে বড় অনুপ্রবেশ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনীর রাশিয়ার 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি। তিনি বলেছেন, হামলা শুরু হওয়ার 7 দিন পরেও কুরস্ক অঞ্চলে আক্রমণাত্মক অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্যদের কাছে যুদ্ধকে নিয়ে গিয়েছিল এবং এখন সেই যুদ্ধ আবার রাশিয়ার কাছে ফিরে আসছে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ওই আক্রমণকে উস্কানি হিসেবে বর্ণনা করেছেন এবং আমাদের ভূখণ্ড থেকে শত্রুকে লাথি মেরে তাড়িয়ে দিতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের এই অভিযান শুরুর পর পশ্চিম রাশিয়ান অঞ্চল থেকে আরও বেশি সংখ্যক লোককে তাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি বলছে, ওই অঞ্চল থেকে আরও 59,000 মানুষকে চলে যেতে বলা হয়েছে। স্থানীয় গভর্নর বলেছেন, ওই এলাকার প্রায় 28টি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর হাতে চলে গেছে। 12 জন বেসামরিক লোক নিহত হয়েছেন এবং পরিস্থিতি এখনও কঠিন। ইউক্রেনীয় সেনারা গত মঙ্গলবার রুশ ভূখণ্ডে আক্রমণ শুরু করে। এক পর্যায়ে তারা রাশিয়ার অভ্যন্তরে 18 মাইল বা 30 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়। এই আক্রমণটি ইউক্রেনের মনোবল বাড়িয়েছে বলে বলা হচ্ছে, তবে বিশ্লেষকরা বলছেন এই কৌশলটি ইউক্রেনের জন্য নতুন বিপদ ডেকে আনবে। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে এই ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে। গত কয়েকদিনে তারা ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলাও জোরদার করেছে। ইরানের দিক থেকে প্রতিশোধমূলক হামলার ভয়ে সোমবার থেকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে। চলতি সপ্তাহেই ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের এমন আশঙ্কার পর হামলা মোকাবেলায় দ্রুত প্রস্তুতি নিতে শুরু করেছে ইহুদিবাদী দেশটি। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চলতি সপ্তাহে অর্থাৎ আগামী রবিবারের আগেই ইসরায়েলের উপর হামলা চালাতে পারে ইরান। তবে হামলার ধরন কেমন হবে সেই বিষয়ে কিছু আন্দাজ করতে পারছেন না তারা। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, ইরানের দিক থেকে হামলার সময়ের ব্যাপারে ইসরায়েলের মতো আমরাও একই বিষয়ে উদ্বিগ্ন। সেটি চলতি সপ্তাহেই হতে পারে। গত 31 আগস্ট তেহরান সফরে থাকা হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এরপর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নিউজ এক রিপোর্টে বলেছে, ইসরায়েলে হামলার জন্য ইরান তার মিসাইল ও ড্রোন ইউনিটকে প্রস্তুত করছে। সেই প্রসঙ্গ টেনে জন কির্বি বলেছেন, আক্রমণের ধরন যেমনই হোক আমাদের প্রস্তুত থাকতে হবে। জো বাইডেনের দফতরের এই মুখপাত্র জানান, ইসরায়েলে হামলার আশঙ্কায় ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে ইরান যে হামলা ইসরায়েলের ওপর চালিয়েছিল, এবার তার চেয়েও বেশি মার্কিন প্রস্তুতি দেখা গেছে ওই অঞ্চলে। জন কির্বি বলেন, আমরা চাই না ইসরায়েলের উপর আবারও এপ্রিল মাসের মতো হামলা হোক, কিন্তু যদি তেমন কিছু হয় তবে আত্মরক্ষায় ইসরায়েলকে আমরা সহযোগিতা করব। গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসিউলেটে হামলা চালিয়ে ইরানি বিপ্লবী গার্ডের কয়েক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে 3 থেকে 400 মিসাইল ও ড্রোন পাঠিয়ে হামলা চালায় ইরান। যদিও হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্রকে অবহিত করায় ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জন কির্বি বলেন, ইরান কিংবা তার ছায়া শক্তিগুলোর হামলার ধরন কেমন হবে তা আগে থেকে অনুমান করা কঠিন। স্নাইপার হামলায় ইসরায়েলি সেনাদের হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে 3টি স্নাইপার হামলার দৃশ্য রয়েছে। সোমবার দক্ষিণ গাজার রাফা শহরের তালাল হাওয়া এলাকায় আল ঘোল স্নাইপার রাইফেলের গুলিতে এক সেনাকে হত্যা করা হয়। একটি বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা ওই সেনাকে আরেকটি ভবন থেকে গুলি করা হয়। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে,
সোমবার সারায়া আল কোচ ব্রিগেডসের যোদ্ধাদের সাথে যৌথ অভিযানে ওই সেনাকে হত্যা করা হয়েছে। এছাড়া ভিডিওতে আরও যে 2 সেনাকে হত্যার দৃশ্য রয়েছে সেগুলো গত মাসের শেষের দিকের। আল কাসাম আরও জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তর পূর্ব দিকে দখলদার সেনারা অগ্রসর হতে চাইলে তাদের উপর মর্টার হামলা চালানো হয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কোচ ব্রিগেডস জানিয়েছে, খান ইউনিস শহরের কারায়া এলাকায় ইহুদি সেনাদের ফাঁদে ফেলে আক্রমণ চালিয়েছে তাদের যোদ্ধারা। মাটিতে পুঁতে রাখা মাইন ও শক্তিশালী বোমা বিস্ফোরণে বেশ কিছু সেনা নিহত ও আহত হয়েছে। আগে থেকে ফাঁদ পেতে রেখে প্রতিরোধ যোদ্ধারা দখলদার সেনাদের ওই এলাকায় যেতে প্রলুব্ধ করে। একই শহরের আল জানা এলাকায় ইহুদিবাদী সেনা ও তাদের সামরিক যানবাহনের ওপর মর্টার হামলা চালিয়েছে আল কোচ ব্রিগেডসের আরেক দল যোদ্ধা। দক্ষিণ গাজার রাফা শহরের আবু আয়াশ জংশন এলাকায় আল কাসাম ব্রিগেডসের সাথে যৌথ অভিযানে শক্তিশালী তাকিব বোমার আঘাতে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, 2টি পৃথক ঘটনায় কয়েকজন ইসরায়েলি বন্দীর ওপর গুলি চালিয়েছেন 2 জন হামাস যোদ্ধা। এতে একজন বন্দীর তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। এছাড়া 2 জন নারী বন্দী মারাত্মক আহত হয়েছেন। তাদের জীবন বাঁচাতে চেষ্টা চলছে। আবু ওবায়দা আরও বলেন, ইহুদিবাদী বন্দীদের জীবন নাশের এই ঘটনার পুরো দায় ইসরায়েলি সরকারের ওপর বর্তাবে। এ ঘটনা তদন্তে হামাস একটি কমিটি গঠন করেছে জানিয়ে তিনি বলেন, তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, গাজা সিটিতে ফজরের নামাজের সময় উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেওয়া লোকদের ওপর ইসরায়েলি গণহত্যার পর বন্দীদের ওপর গুলির এই ঘটনা ঘটেছে। আল দারাজ এলাকার তাবাইন স্কুলে ইসরায়েলের ওই হামলায় নিহত হয়েছে 100-র বেশি ফিলিস্তিনি। সোমবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 6 দফা হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। এরই মধ্যে হিজবুল্লাহর পদাতিক বাহিনী ইসরায়েলে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা শুরু হয়েছে। ইসরায়েলি সেনাদের এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার তারা গাতন এলাকায় ইসরায়েলি বাহিনীর 146তম ব্রিগেডের নতুন স্থাপিত হেডকোয়ার্টারে গ্রাড রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর সকাল 8:40 মেতুলায় ইহুদি বসতিতে স্থাপিত নজরদারি সামগ্রী লক্ষ্য করে হামলা চালায়। হামলাটি সরাসরি টার্গেটে আঘাত এনেছে। বিকেল 3:20 কফর সুবা পার্বত্য এলাকায় সুমাকা সেনা ঘাঁটি লক্ষ্য করে আর্টিলারি হামলা চালানো হয়। পরবর্তী হামলাটি চালানো হয় সন্ধ্যা 7টার কিছু পরে। এই হামলার টার্গেট ছিল হানিতা সেনা ঘাঁটির কাছে মোতায়েনকৃত একদল সেনা। এর 2 মিনিটের ব্যবধানে হামলা চালানো হয় রুয়েসাত আল আলম সেনা ঘাঁটিতে। দিনের শেষ হামলাটির টার্গেট ছিল আল মালিকিয়া সেনা ঘাঁটি। হিজবুল্লাহর যোদ্ধাদের ছোড়া কামানের গোলা সরাসরি ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে সংগঠনটির মিডিয়া উইং। এদিকে যে কোনো সময় হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের মাটিতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ডের কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সময়ে এমন আশঙ্কা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি। ইসরায়েলি সেনা কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহর এলিট ফোর্স রেদওয়ান এমন ধরনের হামলা চালাতে সক্ষম। তারা পরিকল্পিত ও সুসংগঠিত আক্রমণ চালিয়ে ইসরায়েলি ইহুদি বসতি কিংবা সেনা অবস্থানে ঢুকে পড়তে পারে। পাকিস্তানের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। টপ সিটি হাউজিং স্কিম কেলেঙ্কারির ঘটনায় তার কোর্ট মার্শাল বা সামরিক আদালতে বিচার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। দ্য ডনের খবরে বলা হয়েছে, সোমবার পাকিস্তান আইএসপিআর এই তথ্য জানিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক গোয়েন্দা প্রধানকে কোর্ট মার্শালের মুখোমুখি হতে হচ্ছে। ফয়েজ হামিদকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ বলে বিবেচনা করা হয়। 2019 সালে ইমরান খানের শাসনামলেই তাকে আইএসআইয়ের প্রধান করা হয়েছিল। আইএসপিআর বিবৃতিতে বলছে, সুপ্রিম কোর্টের আদেশ মেনে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের বিরুদ্ধে করা টপ সিটি মামলার অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্য পাকিস্তান সেনাবাহিনী একটি বিশদ তদন্ত করেছিল। এর ধারাবাহিকতায় পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে,
ফয়েজ হামিদের অবসর পরবর্তী পাকিস্তান সেনা আইন লঙ্ঘনের একাধিক অভিযোগও প্রমাণিত হয়েছে। ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত জেনারেল ফয়েজ হামিদকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর সাবেক প্রধান ফয়েজ হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের জন্য গত এপ্রিলে সামরিক বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছিল বলে জানা যায়। সুপ্রিম কোর্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে এই কমিটি গঠন করা হয়েছে। গত বছরের 14 নভেম্বর জারি করা লিখিত আদেশে সুপ্রিম কোর্ট বলেছিলেন, সাবেক গোয়েন্দা প্রধান হামিদের বিরুদ্ধে গুরুতর প্রকৃতির অভিযোগগুলোকে বিনা বিচারে ছেড়ে দেওয়া যাবে না, কারণ এগুলো প্রমাণিত হলে দেশের একটি সংস্থার সুনাম ক্ষুণ্ণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।